নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আবার আমি JRBT2 এর জন্য জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 20 কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই কোয়েশ্চেনটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। শুরু করছি আজকের ভিডিও প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে অক্ষরেখার অপর নাম কি। তো অক্ষরেখার অপর নাম সেটা হচ্ছে সমাক্ষরেখা, মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে গ্রিনিচ ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত। তো গ্রিনিচ ও ভারতের প্রমাণ সময়ের মধ্যে যেটা পার্থক্য দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে 5 ঘন্টা 30 মিনিটের ব্যবধান রয়েছে গ্রিনিচ আর ভারতের প্রমাণ সময়ের মধ্যে। তারপর আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি অলিম্পাস মন্স রয়েছে যে গ্রহে, তার নাম কি। ঠিক আছে, তো মঞ্চ নয়, অ্যাকচুয়ালি এটার নাম হবে মন্স। ঠিক আছে, সৌরজগতের সর্বোচ্চ আগ্নেয়গিরি অলিম্পাস মন্স যে গ্রহের মধ্যে আমরা দেখতে পাই, সেটা যে গ্রহের মধ্যে তার অবস্থান রয়েছে সেটা হচ্ছে মঙ্গল। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, আপনারা অবশ্যই একটু গুরুত্ব সহকারে সেটা মাথায় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পর্বতের পাদদেশে কোণাকৃতিতে সঞ্চিত শিলামণ্ডলকে কি বলা হয়। তো পর্বতের পাদদেশে যখন কোণাকৃতিতে কোনো শিলামণ্ডল সঞ্চিত হয় তখন সেটাকে বলা হয় টেলাস। ঠিক আছে, টেলাস মনে রাখবেন। তারপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন দিন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। তো সূর্য থেকে পৃথিবীর যে দূরত্ব সেটা কিন্তু সবচেয়ে কম থাকে কবে, সেটা হচ্ছে 3 জানুয়ারি যে তারিখ, সেই তারিখে কিন্তু সূর্য থেকে পৃথিবীর দূরত্বটা সবচেয়ে কম দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এবার আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরায় প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত। আমরা জানি ত্রিপুরাতে প্রচুর পরিমাণ প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়, এবং সেই যে প্রাকৃতিক গ্যাসে মিথেনের যে পরিমাণ রয়েছে সেটা কত শতাংশ আমাদের কাছে জানতে চাইছে। তো সেটার সঠিক আনসার হবে সেটা 97%। ঠিক আছে, 97% মিথেনের পরিমাণ রয়েছে। এবার আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভূমিকম্প কোথায় সবচেয়ে বেশি হয়। তো ভূমিকম্প সবচেয়ে বেশি যেখানে দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় বলয়ের মধ্যে কিন্তু ভূমিকম্পের কি প্রবল পরিমাণে ভূমিকম্প আমরা প্রত্যক্ষ করতে পারি। এরপর আমরা মুভ করছি 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন রেখা বছরের প্রতিদিন ছায়াবৃত্ত দ্বারা সমদ্বিখণ্ডিত থাকে। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই আপনারা একটু গুরুত্ব সহকারে সেটা মনে রাখার চেষ্টা করবেন, চাইলে আপনারা হ্যান্ড নোট বানিয়ে ফেলতে পারেন। তো কোন রেখা বছরের প্রতিদিন ছায়াবৃত্ত দ্বারা সমদ্বিখণ্ডিত থাকে, সেটা হচ্ছে নিরক্ষরেখা। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ভারতের উপর শীতকালে যে বায়ু প্রবাহিত হয়। তো অর্থাৎ ভারতের উপর দিয়ে যে শীতকালে যে বায়ুগুলো প্রবাহিত হয় সেটা কোন ধরনের বায়ু, সেটাও কিন্তু আসতে পারে। অবশ্যই আপনারা মনে রাখবেন উত্তর পূর্ব মৌসুমী বায়ু কিন্তু শীতকালে প্রবাহিত হয়। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতের কোন ফসল চাষের সংস্কৃতিকে হুয়া কালচার বলা হয়। তো হুয়া কালচার আমরা কিন্তু বলে থাকি যে যেটা ধান, সেটাকে কিন্তু ধানের যে কালচার সেটাকে আমরা হুয়া কালচার বলে থাকি। তো মনে রাখবেন ধান হবে এই কোয়েশ্চেনের এগেইনস্টে কারেক্ট আনসার। এরপর আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে মুক্ত মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড সৃষ্টি হয় যে স্তরে, তার নাম কি। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন আপনারা। সেক্ষেত্রে মুক্ত মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড আমরা যে স্তরে সৃষ্টি হতে দেখতে পাই সেটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, বানানটা একটু কারেকশন করে নেবেন, স্ট্র্যাটোস্ফিয়ার হবে। ঠিক আছে, স্ট্র্যাটোস্ফিয়ার নয়, স্ট্র্যাটোস্ফিয়ার। ক্লিয়ার। এরপর আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর পরিধি প্রথম কে নির্ণয় করেন। এই কোয়েশ্চেনের আনসার আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না অবশ্যই একটু ভালোভাবে বুঝে নেবেন এবং মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। পৃথিবীর পরিধি প্রথম যিনি নির্ণয় করেছিলেন ওনার নাম হচ্ছে এরাটোস্থেনিস। ক্লিয়ার। এরপর আমরা মুভ করছি 13 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, গর্জনশীল চল্লিশা দেখা যায়। তো যে অক্ষাংশে আমরা দেখতে পাই গর্জনশীল চল্লিশা সেটা হচ্ছে 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে কিন্তু গর্জনশীল চল্লিশা দেখতে পাই। এবং এই যে গর্জনশীল চল্লিশা সেটা কি, সেটা হচ্ছে একটা ভয়ঙ্কর স্টর্ম আমরা বলতে পারি, স্টর্মি ওয়াইন্ড আমরা বলতে পারি। তারপর 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ওজোন স্তর অবক্ষয়ে প্রধান ভূমিকা নেয় যে গ্যাস, তার নাম কি। এই কোয়েশ্চেনের আনসারটাও আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই এই কোয়েশ্চেনের আনসারটা জানেন না। যারা জানেন না অবশ্যই একটু দেখে নেবেন। ওজোন স্তর অবক্ষয়ের প্রধান যে ভূমিকা নেয় যে গ্যাসটা সেটা হচ্ছে CFC, অর্থাৎ ক্লোরোফ্লোরো কার্বন। ঠিক আছে,
এরপর আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ক্ষেত্রফল অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য কোনটি। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু জেআরবিটি ক্ষেত্রে আমরা প্রত্যক্ষ করেছি পূর্বে যে সকল জেআরবিটির এক্সাম হয়েছিল, তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখে এখানে আমি তুলে ধরেছি এই ধরনের কোয়েশ্চেন। ক্ষেত্রফল অনুযায়ী ভারতের বৃহত্তম রাজ্য কোনটি, সেটা হচ্ছে রাজস্থান। ক্লিয়ার? এরপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে ত্রিপুরার উপজাতি ভাষায় জুমের ফসল পাহারা দেওয়ার জন্য তৈরি ঘরকে কি বলা হয়। তো ত্রিপুরার উপজাতি ভাষায় জুমের ফসল পাহারা দেওয়ার জন্য যে বাঁশ দিয়ে যে ঘর তৈরি করা হয় সেটাকে কিন্তু বলা হয় গাইরিং। ঠিক আছে, আমাদের আঞ্চলিক ভাষায় সেটাকে টঙ্গর বলা হয়ে থাকে, কিন্তু তাদের যে উপজাতি ভাষায় সেখানে প্রচলিত সেটাকে বলা হয় গাইরিং। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে ভারতের চা গবেষণাগারটি কোথায় অবস্থিত। তো ভারতের চা গবেষণাগার আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই দেখে নেবেন এবং সঠিকটা মাথায় রাখার চেষ্টা করবেন। ভারতের চা গবেষণাগারটি অবস্থিত যেখানে, সেটা হচ্ছে যোরহাট। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধটির নাম কি। তো সেক্ষেত্রেও একটু অ্যালার্ট থাকার চেষ্টা করবেন। ভারতের দীর্ঘতম যে বাঁধটা রয়েছে, অর্থাৎ লম্বাই ক্ষেত্রে, অর্থাৎ লম্বার দিক দিয়ে যেটা দীর্ঘতম, সেটা হচ্ছে হীরাকুদ। অর্থাৎ দীর্ঘতম মিন্সই হচ্ছে লম্বা, তো সেক্ষেত্রে আমাদের বাঁধটার নাম হয়ে যাবে হীরাকুদ। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে ভারতের একটি অভ্র উৎপাদক অঞ্চল হলো। তো এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, এবং এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসার অনেকটাই পসিবিলিটি রয়েছে। সেক্ষেত্রে অত্যন্ত গুরুত্ব সহকারে সেটা মাথায় রাখার চেষ্টা করবেন। তো ভারতের একটি অভ্র উৎপাদক অঞ্চল হবে কোডারমা। ঠিক আছে, এরপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন আনসার আপনারা অনেকেই এই কোয়েশ্চেনের আনসারটা জানেন। ঠিক আছে, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে। তো সেটা হচ্ছে গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে। তো এই ছিল জেআরবিটি 2 এর জন্য জিওগ্রাফি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 20 কোয়েশ্চেন্স। আশা করছি এই কোয়েশ্চেন্সগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হয়েছে। আর যদি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য কিছুটা হলেও কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়ে যান, এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।